আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা যে টপিকটা বলবো সেটা হলো তোমার ক্লাবিং। নরমালি ক্লাবিং এটা হলো তোমার মানে জেনারেল যে এক্সামিনেশনটা আছে সেই জেনারেল এক্সামিনেশনের পার্ট হলো তোমার এই ক্লাবিংটা। আমি জেনারেল এক্সামিনেশনও মানে ভিডিওগুলো দিব আর কি, থিওরিটিক্যাল যে ভিডিওগুলো আছে, বাট তার আগে আমার ক্লাবিংটা আর কি শ্যুট করা হয়ে যেতেছে। মোটামুটি এটা সম্পর্কে একটু ভালোভাবে বললাম, তো এই জন্য আর কি এটাই আমি আগে শ্যুট করে রাখতেছি। ঠিক আছে, আমি চেষ্টা করব ক্লাবিং সম্পর্কে মানে যত ইনফরমেশনগুলো আছে দেওয়ার চেষ্টা করব। এমনি নর্মালি তোমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশনে জাস্ট ক্লাবিংয়ের কজগুলো ধরে, ক্লাবিং কীভাবে মানে টেস্ট করতেছে এই জিনিসগুলো নর্মালি ধরে থাকে। ঠিক আছে, আমি একটু এক্সট্রা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো শুরু করা যাক। আর এটা হলো তোমরা পড়বা কথা থেকে, এটা হলো মূল কথা। এটা হলো তোমরা পড়বা, প্রথমত তোমরা পড়তে পারো শর্ট কেস, আবদুল্লাহ স্যারের শর্ট কেসে। এই যে দেখো, তোমার এই এখান থেকে পড়লে হবে, আবদুল্লাহ স্যারের শর্ট কেস এই বই থেকে পড়লেই হবে। এছাড়া তোমরা যদি আদার্স কোনো বই ফলো করে থাকো, তোমাদের মেডিকেল কলেজ থেকে কোনো বই যদি ফলো করে থাকে, যেমন আইকন ওয়ার্ড বুক আছে, বা আদার্স কোনো বই যদি তোমরা ফলো করে থাকো, ওইখান থেকে পড়লেও হবে ক্লাবিং। ওকে, বাট এখানে মোটামুটি ভালো ডিটেলসে লেখা আছে ক্লাবিং সম্পর্কে। আর সময় থাকলে পর আমার নোটটা একবার পড়িও, আশা করি হেল্পফুল হবে। তো দেখো, মূলত এখন তোমরা ক্লাবিং বলতে কি বুঝতেছো এক্স্যাক্টলি? আসলে ক্লাবিং বলতে কি হইতেছে, নর্মালি তো আমাদের নখটা আছে, মানে নিজের নখ তো দেখতে পারতেছো, নখটা আমাদের এইভাবেই আছে। এবং ক্লাবিং হলে কি হইতেছে, এই যে তোমার নখ আছে না, নখের যে নিচের রিজিয়ন অর্থাৎ সাবইঙ্গুয়ালের যে রিজিয়নটা আছে, সেই রিজিয়নটা মনে করো যে ডেন্স মানে হাইপার হাইপার ভাস্কুলারাইজেশন ঘটতেছে, তোমার কানেকটিভ টিস্যু ম্যাসগুলো বাইরে যাইতেছে, যার কারণে তোমার যে নখটা আছে অ্যাকচুয়াল নখের কনভেক্সিটি বাইরে যাইতেছে, অ্যাকচুয়াল নটের কনভেক্সিটি বাইরে যাইতেছে, এবং হাইপার ভাস্কুলারাইজেশন প্লাস কানেকটিভ টিস্যু মানে একটা ম্যাচ হয়ে যেতেছে। এই কারণে এই জায়গায় একটা প্যারট লাইক বিট বা ড্রামস্টিক অ্যাপিয়ারেন্স হইতেছে। এটাকে মূলত বাংলায় মানে তোমার ক্লাবিং বলতেছে, এই অ্যাপিয়ারেন্সটাকে ক্লাবিং বলতেছে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লিনিক্যাল সাইন কিন্তু। ঠিক আছে, তোমরা যখন ওয়ার্ডে যাবা দেখবা যে ম্যাক্সিমাম পেশেন্টের, বিশেষ করে যাদের হার্ট লাংস এই সমস্যাগুলো আছে, তাদের দিকে ক্লাবিংগুলো আছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আর কি একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা। এই দেখো তোমার ফিগারটা দেখো, তোমার নর্মাল নেক আর কিন্তু নর্মাল নেইল না, নেইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে শেপ, কনভেক্সিটি কিন্তু সামনে থেকে বাইরে গেছে। ওকে, তো এটাই আর কি তোমার কি বলতেছে ক্লাবিং। যদি তুমি সাইড দিয়ে দেখো, এই এই অ্যাপিয়ারেন্সটা দেখো, এটা ড্রামস্টিক অ্যাপিয়ারেন্স হয়ে গেছে। ওকে, ড্রামস্টিক অ্যাপিয়ারেন্স বা প্যারট লাইক যে নেক, প্যারটস নেক মতো হয়ে গেছে, প্যারটস বিকের মতো হয়ে গেছে আর কি। দেখো আরও কিছু ফিগারগুলো আগে দেখো। এখন হলো তোমার, এটা হলো তোমার নর্মালি, এটা হলো তোমার নর্মাল নেক বা তোমার নিজেরও যেটা আছে ওটা নর্মাল। এটা হলো তোমার দেখো, তোমার ক্লাবিং হয়ে গেছে, নখ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, নখের শেপ চেঞ্জ হয়ে গেছে। এবং তোমার যে নখের যে নিচের এরিয়া সাবইঙ্গুয়াল রিজিয়ন, ওই জায়গায় মনে করে যে তোমার কানেকটিভ টিস্যু প্রলিফার ওভার প্রলিফারেশন হয়েছে, যার কারণে তোমার এই জিনিসটা হয়েছে। তো তার আগে একটু বেসিক মানে একটু জিনিসটা একটু মানে কিছু দুই চারটা কথাবার্তা একটু বলবো, এগুলো দেখবে যে পরবর্তীতে আসবে। প্রথমত তুমি যে এটা থেকে দেখতেছো না, এই যে এই জিনিসটা দেখতেছো না, এই জিনিসটাকে বলতেছিল তোমার কি নেইল বডি, বা তুমি নেইল প্লেটও বলতে পারো এই জিনিসটাকে। এই জিনিসটাকে কি বলতে পারো, নেইল বডি বা নেইল প্লেটও বলতে পারো। দেন এই সাইডটা আর কি, এই যে এই সাইডে যেটা দেখতেছো সেটা হলো তোমার কি ল্যাটারাল নেইল ফোল্ড। ওকে, এটা হলো তোমার ল্যাটারাল নেইল ফোল্ড। এবং এখানে ইম্পর্টেন্ট এটা যেটা নেইল রুটটা, আর হলো তোমার প্রক্সিমাল নেইল ফোল্ড। এটা হলো তোমার কিন্তু এই যে এটা জিনিসটা দেখতেছো, এটা হলো তোমার প্রক্সিমাল নেইল ফোল্ড, আর এটা হলো তোমার রুট, মানে এখান থেকে আর কি নেইলের অরিজিনটা হইতেছে, নেইলের এন্ট্রি হইতেছে। এটাও এখান থেকে দেখতে পারো, এখানে হলো তোমার প্রক্সিমাল নেইল, প্রক্সিমাল নেইল ফোল্ড। ঠিক আছে, এটা হলো তোমার প্রক্সিমাল নেইল ফোল্ড, এই এরিয়াটা প্রক্সিমাল নেইল ফোল্ড। বিশেষ করে একটু ইম্পর্টেন্ট এই প্রক্সিমাল নেইল ফোল্ডটা, আর হলো তোমার নেইল প্লেটটা একটু ভালোভাবে দেখে রাখো কোন জিনিসটা কি। আর বাদ বাকি ওইগুলো আমাদের না লাগলেও চলবে, বা তুমি একবার দেখে রাখতে পারো। ওকে, লিওনুলা, দেন তোমার এপোকাইনিয়াম, এই জিনিসগুলো একবার দেখে রাখতে পারো। এখান থেকে আর কি তোমার এই তোমার যে নেইল প্লেট আর প্রক্সিমাল নেইল ফোল্ড, এই দুইটা কথাবার্তা আসবে এখানে, যে অ্যাঙ্গেলগুলো আছে না এটার পরবর্তীতে আসবে, এই জন্য আমি আর কি তোমাকে আগে থেকে একবার দেখাই দিচ্ছি। ওকে, সো এটাই আর কি। তো তুমি ডেফিনেশনটা দেখো, এটা আবদুল্লাহ স্যার শর্ট বই থেকে, শর্ট কেস বই থেকে নাও। Clubbing is defined as bulbous enlargement of the terminal phalanges of the fingers, okay, and toes, not only fingers but also toes, তোমার পায়ের যেগুলো আছে না ওইগুলাতে হবে কিন্তু, with increase in the soft tissue mass and curvature of the nails, okay, bulbous enlargement of the terminal phalanges of fingers and toes, মানে কি টার্মিনাল ফ্যালাঞ্জেস মানে কি, যে এরিয়াগুলো টার্মিনাল ফ্যালাঞ্জেস বলতেছে, তোমার নখে যেগুলো আছে ওইগুলো টার্মিনাল ফ্যালাঞ্জেস অফ টোস। ওকে, সো এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো হলো তোমার বালবাস ইনলার্জমেন্ট হইতেছে, বালবাস ইনলার্জমেন্ট হইতেছে, ইনলার্জমেন্ট কিন্তু হইতেছে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এটা ইনলার্জমেন্ট হইতেছে, বালবাস ইনলার্জমেন্ট হইতেছে কানেকটিভ টিস্যু ম্যাসের কারণে, এবং নখের যে ই আছে ওটা কার্ভেচার হয়ে যেতেছে।
এটা মূলত তোমার ডেফিনিশন অফ ক্লাবিং। এখন আসো তোমার প্যাথোফিজিওলজি এটা ইম্পর্টেন্ট আছে। এখন নর্মালি যে তোমার ক্লাবিং এর যে অ্যাকচুয়াল মেকানিজম এটা আসলে কিন্তু এরকম ভাবে মানে নাই যে এরকমই হইতেছে আননোন, ওরকম ভাবে মানে একদম ফিক্সড এরকম মেকানিজম নাই, কিন্তু কিন্তু কিছু হাইপোথিসিস এরা দিছে। এই হাইপোথিসিসের প্রেক্ষিতে, কারণ ক্লাবিং এর কজ কিন্তু অনেক আছে, ক্লাবিং এর অনেক কজ আছে। ওই কজের কারণে ক্লাবিং বা যে ক্লিনিক্যাল কন্ডিশনের কারণে ক্লাবিং হইতেছে, ওই ক্লিনিক্যাল কন্ডিশন কিন্তু যে একটা মেকানিজমের মাধ্যমে তুমি ব্যাখ্যা করতে পারো এরকম পসিবল হবে না। এরকম যে এক্স্যাক্ট যে তোমার মানে থিওরি এরকম নাই। সো বাট কিছু তোমার হাইপোথিসিস আছে, আমরা এই জিনিসগুলো দেখবো। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হলো তোমার প্লাটলেট মেগাক্যারোসাইট থিওরি। প্লাটলেট মেগাক্যারোসাইট থিওরি এছাড়া কিছু আছে তোমার হিউমারাল থিওরি আছে, হাইপোক্সিক থিওরি আছে, লো ফায়ারেটিন থিওরি আছে, ভেগাল থিওরি আছে, টক্সিক থিওরি আছে, ইস্ট্রোজেন থিওরি আছে, আর হলো তোমার মেটাবলিক মেটাবলিক কিছু থিওরি আছে। এখন আমরা এই থিওরিগুলো একটা একটা করে দেখবো একটু। এর মধ্যে যেটা বললাম সেটা হলো তোমার প্লাটিলেট মেগাক্যারোসাইট থিওরি হলো সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড এবং সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা এটাই পাইছে। এখন দেখো এই থিওরিটা জিনিসটা মূলত কি। প্রথমত দেখো নর্মাল কন্ডিশনে কি হইতেছে। নর্মাল কন্ডিশন এখন দেখো আমরা যে প্লাটিলেটগুলো পড়ছি, তোমরা যে থ্রম্বোপয়েসিস প্রসেসটা তো পড়ছো তাই না, থ্রম্বোপয়েসিস ফিজিওলজিতে। বা থ্রম্বোপয়েসিস তো কোথা থেকে মানে প্রসেসটা শুরু হইতেছে কোথা থেকে, অবশ্য বোন ম্যারো থেকে শুরু হইতেছে তাই না। বোন ম্যারো থেকে শুরু হয়ে আলটিমেটলি তোমার কি মেগাক্যারোব্লাস্ট, দেন মেগাক্যারোসাইট, দেন প্রোপ্লাটিড থেকে আলটিমেটলি প্লাটিলেট প্রডিউস হইতেছে। তো এই যে প্লাটিলেট মেগাক্যারোসাইট যে থিওরিটা আছে এটার মধ্যে কাহিনী ঘটাইতেছে এই প্লাটিলেট মেগাক্যারোসাইট, এই কাহিনীগুলো ঘটাইতেছে। ওকে দেখো নর্মাল কন্ডিশন দেখো, নর্মালি আমাদের বডিতে কি হইতেছে। নর্মাল কন্ডিশন হইতেছে হ্যাঁ বোন ম্যারো আছে, বোন ম্যারো থেকে তোমার মেগাক্যারোসাইটগুলো আসতেছে এবং বোন ম্যারো কিছু সাইনোসয়েডস বা ক্যাপিলারিতে, এবং কিছু দেখবা মেগাক্যারোসাইট তোমার লাংস ক্যাপিলারিতে ফর্মেশন হইতেছে। লাংস ক্যাপিলারিতে যা তোমার কি হইতেছে ফ্রাগমেন্টেশন হইতেছে এবং প্লাটিলেট কি হইতেছে ফর্মেশন হইতেছে। কি ফর্মেশন হইতেছে? প্লাটিলেট ফর্মেশন হইতেছে। আচ্ছা এই জিনিসগুলো তোমার একটু তোমার যে জান কইরা বইটা আছে আমি ওইখানে একটু মিক্স করে দিই, কারণ ওই জিনিসটা একটু লাগবে, এই প্যাথোফিজিওলজিটা বোঝার জন্য ওই জিনিসটা লাগবে। এই যে তোমার দেখো অরিজিন অফ প্লাটিলেট, এখান থেকে তোমাকে অবশ্যই একটু রিডিং দিতে হবে, তাহলে তুমি জিনিসটা বুঝতে পারবা যে এই জায়গায় লেখা আছে যে বেস্ট সিন ইন বোন ম্যারো, মানে এই মেগাক্যারোসাইটের কথা বলতেছে। মেগাক্যারোসাইটস অলসো আকারিং ইন্টারস্টিশিয়াল টিস্যু অফ স্প্লিন অ্যান্ড লাংসেও এই মেগাক্যারোসাইটগুলো তোমার অরিজিন হইতেছে। ওকে, এবং তোমার এখানে আবার তোমার ফ্র্যাগমেন্টেশন করতেছে, মানে প্রসেসটা কিন্তু তোমাকে বুঝতে হবে যে আসলে কিভাবে হইতেছে। প্রথমত আমি তো আমার মতন বুঝাই যে ধরো একটা মেগাক্যারোব্লাস্ট থেকে আলটিমেটলি মেগাক্যারোসাইট ফর্মেশন হইতেছে এবং মেগাক্যারোসাইটের মধ্যে তোমার বড়সড় একটা নিউক্লিয়াস আছে এবং আলটিমেটলি কিছু ফ্যাক্টরের মাধ্যমে তোমার এই মেগাক্যারোসাইট থেকে কিছু মানে এই মেগাক্যারোসাইট থেকে কিছু প্রসেস বাইরে হইতেছে, বুঝছো? জিনিসগুলো বাইরে হইতে প্রসেস, কিছু প্রসেস বাইরে হইতেছে। এই প্রসেসগুলোকে বলতেছিল তোমার প্রোপ্লাটিলেট। এই প্রসেসগুলোকে কি বলতেছে? প্রোপ্লাটিলেট। এবং এই প্রোপ্লাটিলেট যে জিনিসগুলো আছে এই প্রোপ্লাটিলেটগুলো আলটিমেটলি তোমার একটু ফ্র্যাগমেন্ট হয়ে যায়, ভাঙ্গা যায়, ভাঙ্গা গেলে পরে তার আলটিমেটলি আমাদের প্লাটিলেটটা ফর্মেশন হইতেছে। মানে এটা থ্রম্বোপয়েসিস প্রসেসটা বললে তোমরা বুঝতে পারবা। আলটিমেটলি আমাদের প্লাটলেটটা ফর্মেশন হইতেছে। তো এখানে আর কি এটাই বলতেছে যে এই কিছু পরিমাণ মেগাক্যারোসাইট তোমার এই পালমোনারি ক্যাপিলারিতেও যাইতেছে এবং এখানে যে ফ্র্যাগমেন্ট হইতেছে, ফ্র্যাগমেন্ট হইলে পরে তোমার প্লাটলেট ফর্মেশন হইতেছে। এটা নর্মাল হইতেছে কিন্তু, ওকে, এটা নর্মাল হইতেছে আমাদের। ওকে, আমার তোমার বডিতে এরকম হইতেছে যেহেতু আমাদের কোনো ক্লাবিং নাই। এবং এখন দেখো কেন ক্লাবিংগুলো হইতেছে, অ্যাবনর্মাল কিছু কন্ডিশন আছে। এখন অ্যাবনর্মাল কিছু কন্ডিশনের মধ্যে কিছু আছে সাইনোটিক সিএসডি, এটা তোমার কনজেনিটাল ডিজিজ, অর্থাৎ তোমার কনজেনিটাল যে হার্ট ডিজিজগুলো আছে। দেন তোমার পালমোনারি আর্টেরিওভেনাস ম্যালফরমেশন হইতেছে, পালমোনারি আর্টেরিওভেনাস ম্যালফরমেশন হইতেছে বা এভি ফিস্টুলা হইতেছে। মানে তোমার কি হইতেছে ম্যালফরমেশন বলতে কি এখানে তোমার ক্যাপিলারি নাই, নর্মালি কি হইতেছে আর্টারি দেন তোমার ক্যাপিলারি দেন ভেনে শিফট হইতেছে তাই না। বাট এই জায়গায় এখন ক্যাপিলারি ফর্মেশন হইতেছে না, মানে ক্যাপিলারির যে রোল ওটা হইতেছে না, ডাইরেক্ট আর্টারি থেকে ভেনের দিকে চলে যাচ্ছে, আর্টারি থেকে ভেনের দিকে চলে যাচ্ছে। এই কারণে এখানে মাঝখানে কোনো ক্যাপিলারি কোনো রোল আমরা এই জায়গায় দেখতেছি না। সো এগুলো আর কি বলছে, এগুলো ক্লিনিক্যাল কন্ডিশনে জায়গায় প্রডিউস হইতেছে। তোমার কি হইতেছে বলতেছে রাইট হার্ট থেকে ডাইরেক্ট তোমার লেফট হার্টে শান্ট হয়ে যেতেছে, মাঝখানে যে আমাদের ফুসফুস বা ক্যাপিলারি একটা পালমোনারি ক্যাপিলারির যে রোল আছে ওই জিনিসটা আমরা এখানে ওইভাবে দেখতে পারতেছি না। যার কারণে তোমার কি হইতেছে এই যে তোমার যে মেগাক্যারোসাইটগুলো আছে এই মেগাক্যারোসাইট তোমার লাংসকে বাইপাস করে যেতেছে। কি করতেছে মেগাক্যারোসাইটগুলো তোমার লাংসকে বাইপাস করে যেতেছে, বাইপাস শুরু করে তোমার এটা ডাইরেক্ট পেরিফেরাল সার্কুলেশন চলে যেতেছে। কোথায় যে মেগাক্যারোসাইট কিন্তু একটু বড় সড়ো সেল। ওকে, লাংসের ক্যাপিলারিগুলো এই জিনিসগুলো ঠিকভাবে করতে পারতেছে না, কারণ তোমার লাংসের যে তোমার ফিল্টারগুলো আছে যেগুলো কাজগুলো করবে এগুলো নষ্ট হয়ে যেতেছে। যার কারণে তোমার মেগাক্যারোসাইটগুলো তোমার বাইপাস হয়ে যেতেছে, বাইপাস হয়ে ডাইরেক্ট তোমার লেফট মানে লেফট হার্টের মাধ্যমে তোমার পুরা সার্কুলেশনে তোমার চলে যেতেছে আর কি। তোমার পুরো সার্কুলেশন থেকে তোমার ব্লাড তোমার পেরিফেরাল সার্কুলেশন পর্যন্ত এই মেগাকার্সাইট বা প্রোপ্লাটিলেটগুলো পৌঁছে যেতেছে।
ইন্টার ইন্টু পেরিফেরাল সার্কুলেশন, মানে পেরিফেরাল সার্কুলেশন মধ্যে পৌঁছায় যেতেছে, তখন তোমার যে ডিস্টাল ইন্ড আছে, তোমার ডিস্টাল ইন্ডে আসে যে পৌঁছাইতেছে, এই জায়গাকার কিন্তু যে ক্যাপিলারিগুলো আছে, মানে ডিস্টাল ইন্ডেও কিন্তু ক্যাপিলারিগুলো আছে, এবং এই কানকার ক্যাপিলারি অনেক ছোট, বাট মেগাকারোসাইটগুলো তুলনামূলক বড়। ডিস্টাল নেল বেড ক্যাপিলারি টোতেও হইতে পারে। সো ব্রেকডাউন ইন স্মল ক্যাপিলারিস, এই স্মল ক্যাপিলারিসগুলোতে আছে না, এখানে এসে মূলত তোমার এই যে মেগাকারোসাইট বা প্রোপ্লাটিলেটগুলো আছে না, ওই এই জিনিসগুলো আছে ডিগ্রেড হয়ে যেতেছে বা ফ্রাগমেন্ট এই জায়গায় এসে হয়ে যেতেছে। এই জায়গায় এসে যখন ফ্রাগমেন্ট হয়ে যেতেছে, তখন এগুলো রিলিজ করতেছিল ভিইজিএফ, পিডিজিএফ, এগুলো এক ধরনের গ্রোথ ফ্যাক্টর। কি এই জিনিসগুলো এক ধরনের গ্রোথ ফ্যাক্টর, ভিইজিএফ, পিডিজিএফ, অর্থাৎ ভাস্কুলার এন্ডোথেলিয়াম গ্রোথ ফ্যাক্টর আর তোর প্লাটিলেট ড্রাইভড গ্রোথ ফ্যাক্টর। এই জিনিসগুলো কি এক ধরনের ওয়ান কাইন্ড অফ গ্রোথ ফ্যাক্টর, এবং এই যে ফ্যাক্টরগুলো রিলিজ হইতেছে কোথা থেকে, তোমার ওই মানে মেগাকারোসাইট থেকে প্লাটিলেট ফ্রাগমেন্টগুলো আসতেছে না, প্লাটিলেট থেকে এই জিনিসগুলো আবার রিলিজ হইতেছে, কারণ এটা নর্মাল আমাদের লাংস ক্যাপিলারি, বোন ম্যারো ক্যাপিলারি যেগুলো হয়ে থাকে, তো কিছু আমার লাংস ক্যাপিলারিতে তো যাইতেছে, যেটা আমরা বললাম, বাট ওটা লাংসে যাই, মানে লাংসে যাই আলটিমেটলি তো মেগাকারোসাইটগুলো ডিগ্রেড হয়ে বা প্রোপ্লাটিকগুলো ডিগ্রেড হয়ে তোমার প্লাটিলেট প্রডিউস করবে, বাট ওটা হইতেছে না, ওটা তোমার কোথায় চলে আসতেছে, তোমার একদম পেরিফেরাল সার্কুল বাইপাস হইতেছে। কিন্তু এই ডিজিজ কন্ডিশনের কারণে কিন্তু এই জিনিসগুলো বা কোনো কারণে লাংসের সমস্যা থাকলে পারে এই জিনিসগুলো ডাইরেক্ট শান্ট হয়ে যাইতেছে, বাইপাস হয়ে যাইতেছে, বাইপাস হইলে পরে সার্কুলেশনের মাধ্যমে একদম পেরিফেরাল এরিয়াতে আসে, এই জিনিসগুলো এখানে এসে তোমার ডিগ্রেড হয়ে যেতেছে। এই ক্যাপিলারি কেন, তোমার এই ক্যাপিলারিগুলো ওইরকম মনে করো যে তোমার অনেক ডেন্সলি ক্যাপিলারি আর কি, এবং মেগা ক্যালসারগুলো তো বড়, তো এইখানে এসে আর কি আলটিমেটলি ডিগ্রেড হয়ে যাইতেছে প্রেশার, মেকানিক্যাল প্রেশারের কারণে। ওকে, প্রেশারের কারণে ডিগ্রেড হয়ে গেলে পরে তো প্লাটিলেটগুলো আসতেছে ওইখান থেকে তোমার এই ইম্পর্টেন্ট, কিন্তু এই দুটো ফ্যাক্টর কিন্তু ইম্পর্টেন্ট, ভিইজিএফ অর্থাৎ ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, আর তোমার পিডিজিএফ প্লাটিলেট ড্রাইভড গ্রোথ ফ্যাক্টরগুলো রিলিজ হইতেছে, এবং এগুলাই আলটিমেটলি তোমার যে এই এরিয়াতে, তোমার এই এরিয়াতে যে তোমার কানেক্টিভ টিস্যু আছে, ফাইব্রোব্লাস্টগুলো আছে, এই জিনিসগুলোকে তোমার স্টিমুলেট দিচ্ছে যে এই জিনিসগুলো গ্রোথ হয়, এই জিনিসগুলো তখন গ্রোথ হইতেছে, প্রলিফারেট হইতেছে, ঠিক আছে, তখন প্রলিফারেট হইতেছে না, তখন সফট টিস্যুর হাইপারট্রফি ঘটতেছে, এই থেকে এই জিনিসগুলো একটু মানে একটু মোটা হয়ে যাইতেছে, বালবাস হয়ে যাইতেছে, তো এটাকে আর কি বলতেছে তোমার ক্লাবিং। এখানে আর কি এই প্যাথোলজির মাধ্যমে, এই মেকানিজমের মাধ্যমে এই জায়গায় আর কি ক্লাবিংগুলো প্রডিউস হইতেছে। এটা হলো তোমার প্লাটিলেট ড্রাইভড গ্রোথ ফ্যাক্টরের যে মেকানিজম আছে সেটা, এটা হলো তোমার মেকানিজম। আশা করি মানে বুঝতে পারছো আসলে। এক কথা যদি খাস বাংলায় আমি বলি, মেগাকার্সে তো তোমার লাংসে ওইভাবে ফিলার হইতে পারতেছে না, বা ওইভাবে তোমার প্রো প্লাটিলেটগুলো ভেঙে প্লাটিলেট হইতে পারতেছে না, তো আলটিমেটলি ওটা বাইপাস করতেছে, লাংস থেকে বাইপাস করে তোমার কোথায়, পেরিফেরাল সার্কুলেশনের মাধ্যমে তোমার এই টো এরিয়াতে, অর্থাৎ তোমার ডিস্টাল ফালাঞ্জেস এরিয়াতে আসে অ্যাকুমুলেটর হইতেছে। যখন হইতেছে তখন এই ক্যাপিলারির মাধ্যমে, এখানে ক্যাপিলারি যে এখানে যে ক্যাপিলারি আছে, এই ক্যাপিলারিতে এই জিনিসগুলো ডিগ্রেড হয়ে যেতেছে, এবং আলটিমেটলি তোমার প্লাটিলেট থেকে এই জিনিসগুলো রিলিজ হইতেছে, ভিজিএফ আর হলো পিডিজিএফ, এই জিনিসগুলো রিলিজ হইতেছে, এবং এখানে এই যে ফ্যাক্টরগুলো আছে, এটা কিন্তু একদম গ্রোথ ফ্যাক্টর, তোমার এই এরিয়ার যে সেলগুলো আছে প্রলিফারেট করতেছে, কানেক্টিভ টিস্যুগুলো প্রলিফারেট করতেছে, তোমার এই জিনিসগুলো প্রলিফারেট করতেছে, প্রলিফারেট করলে পরে তোমার কি এই জায়গায় মাস লাইক প্রডিউস, মানে মাস লাইক হাইপারট্রফি প্রডিউস হইতেছে, এবং এটাকে কিন্তু ক্লাবিং বলা হইতেছে বা ডিজিটাল ক্লাবিং। ডিজিটাল শুনে মনে হইতে পারে কি ডিজিটাল বলতেছে এই কারণে, কারণ ক্লাবিংটা মূলত তোমার যে হাত এবং পায়ের ডিজিটগুলোতেই প্রডিউস হইতেছে, তোমার এই ফিঙ্গারগুলোতেই প্রডিউস, ডিজিটগুলোতে প্রডিউস হইতেছে, এই জন্য এটাকে বলতেছে ডিজিটাল ক্লাবিং। ঠিক আছে, এই জন্য ডিজিটাল ক্লাবিং বলেছে, এছাড়া কিছু না। অর্থাৎ তুমি হয়তো মানে এখানে ফিগারটা দেখো, অর্থাৎ মেগাকারোসাইট নর্মালি তো বোনস থেকে আসতেছে, বোনস থেকে আসে তোমার যে ফ্রাগমেন্টসগুলো আছে, সার্কুলেশনে ঢোকার মাধ্যমে তোমার যে লাংস ক্যাপিলারিতে আছে, লাংস ক্যাপিলারিতে মূলত এই জিনিসগুলো কি হয়, আবার ডিগ্রেড হয়, মেগাকারোসাইটগুলো ডিগ্রেড হয় তোমার যে প্লাটিলেট আছে প্রডিউস করতেছে। হ্যাঁ, যেটা আমি কিন্তু তোমার ওই জনকুরা থেকে একটু রিলেট করে দিয়েছিলাম। তো আলটিমেটলি কিন্তু এখানে কোনো কারণে লাংসের সমস্যা থাকতে পারে, কোনো কারণে তোমার ওই যে তোমার এভি ফিস্টুলা থাকতে পারে, অ্যানাস্টোমোসিসের সমস্যা থাকতে পারে। তো যখন সমস্যা থাকতেছে তখন এই জিনিসটা ডাইরেক্ট লেফট হার্টে চলে যেতেছে, যখন লেফট হার্টে চলে যেতেছে তখন আর কি হইতেছে তোমার ডাইরেক্ট এটা আর কি পেরিফেরাল সার্কুলেশন আসতেছে, যখন পেরিফেরাল সার্কুলেশন ডাইরেক্ট আসতেছে, তখন মনে করো যে পেরিফেরাল সার্কুলেশন যখন ডাইরেক্ট আসতেছে, পেরিফেরাল সার্কুলেশন তখন ডাইরেক্ট আসতেছে, তখন আর কি এই জিনিসগুলো ওই ডিস্টাল এরিয়াতে যায়, তোমার এই যে লার্জ ফ্র্যাগমেন্টগুলো ডিস্টাল এরিয়াতে যায়, তোমার এই যে ভিইজিএফ রিলিজ করতেছে বা পিডিজিএফ রিলিজ করতেছে, এবং এই যে তোমার যে ডিস্টাল এরিয়ার যে ফিঙ্গারগুলোতে আছে, ফিঙ্গারগুলোতে তোমার এক কথা বলতে গেলে প্রলিফারেশন করতেছে, ফাইব্রোব্লাস্ট সেলগুলো আছে, তোমার কোলাজেন, দেন তোমার কানেকটিভ টিস্যু, এই জিনিসকে ওভার প্রলিফারেশন করতেছে, যার কারণে তোমার ফিঙ্গারে বালবাস লাইক মানে প্রডিউশন হইতেছে। অর্থাৎ তুমি যদি এই জিনিসটা দেখো, অর্থাৎ এটা হলো তোমার, এটা তুমি নেইল, এটা তো দেখতে পাচ্ছ, এটা হলো তোমার নেইল, এটা তোমার ডিস্টাল ফ্যালাঞ্জের যে বোনটা আছে সেটা, এবং এইখানে মূলত তোমার প্রলিফারেশনগুলো হইতেছে, অর্থাৎ এই জায়গায় কি হইতেছে, হাইপার ভাস্কুলারাইজেশন করতেছে, পলিফারেশন করতেছে, হাইপার ভাস্কুলারাইজেশন, অর্থাৎ নিউ ভেসেলও এখানে নিউ ভেসেল প্রডিউস হইতেছে, এক কথায় হাইপার ভাস্কুলারেশন করতেছে, দেন তোমার এই এরিয়াতে তোমার প্রলিফারেশন করতেছে, হাইপার অ্যাট্রোফি ঘটতেছে, এই সবই ঘটতেছে। ওকে, সবই এই এরিয়াতে ঘটতেছে, মানে এই এরিয়া তোমার এই এরিয়াতে যখন ঘটতেছে তখন এই প্রেশারাইজ করতেছে, প্রেশারাইজ করলে পরে তোমার নেল যে কার্ভেচারটা আছে, নেল কার্ভেচারটা অলমোস্ট চেঞ্জ হয়ে যাইতেছে।
নর্মাল আর থাকতেছে না, কনভেক্সিটি বাইরে যেতেছে। সো এটাই আলটিমেটলি তোমাকে বোঝাইতেছে। আশা করি জিনিসটা আর কি মানে বুঝতে পারছো আশা করি, হ্যাঁ কে। সো এটা আর কি তোমার মূলত যে তোমার প্রথম যে প্যাথোফিজিওলজিটা আছে সেটা আর কি এটা আর কি বুঝাইলাম। তোমার প্লাটিলেট মেগাকোসাইড যে থিওরিটা আছে সেটা আর কি বুঝাইলাম। দেন এই ফিগারটা আসলে সেম, মানে ওটার মতনই। এখানে বলছে যে তোমার কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, তো রাইট টু লেফট শান্ট হয়ে যেতে। শান্ট হলে পরে তোমার কি এই প্লাটিলেট যে পিকারসরগুলো আছে, এন্ডোথেলিয়ান বা গ্রোথ ফ্যাক্টর, ট্রপিক এফেক্ট অন ক্যাপিলারি বেডস অ্যান্ড অ্যাডিশনাল রিলিজ অফ গ্রোথ ফ্যাক্টর, মানে এই জিনিসগুলো আসতেছে। দেন এই মানে এই যে প্লাটিলেট ফ্র্যাগমেন্টসগুলো, প্রিকারসরগুলো, প্রোপ্লাটিলেটগুলো, ম্যাগাক্রোসাইডগুলো, এই জিনিসগুলো তোমার যে মানে এক কথায় গ্রোথ ফ্যাক্টরগুলো রিলিজ করতেছে, যার কারণে আর কি তোমার এই যে স্টিমুলেশন অফ ফাইব্রোব্লাস্ট অ্যান্ড অস্টিওব্লাস্ট। ফাইব্রোব্লাস্ট তো বললাম তোমার ওভার প্রলিফারেশন হইতেছে, তোমার যে কোলাজেনগুলো আছে এগুলো প্রলিফারেড হতেছে, বা তোমার যে সেল আছে সাব ইঙ্গুয়াল রিজনে, সো এই জিনিসগুলো করতেছে। আর অস্টিওব্লাস্টও করতেছে, এটা মূলত তোমার আরও তোমার অস্টিওব্লাস্ট বলতে পেরিওস্টাইটিস, মানে কিছু তোমার যে ডিস্টাল ফ্যালাঞ্জেস আছে না, এই জায়গায় পেরিওস্টামে কিছু নিউ বোন ফর্মেশন হইতেছে মানে ধীরে ধীরে। এটা মূলত আরও তোমার সিভিয়ার কন্ডিশনে এই জিনিসটা প্রডিউস হইতেছে। ওকে, দেন নেক্সট দেখো, নেক্সট থিওরি আসলে তোমার হিউমেরাল থিওরি। তোমাদের এত মানে জিনিসগুলো এত ডিটেলসে অবশ্যই জানবে না, জাস্ট ওই আগের থিওরিটা জানলে চলবে, এবং তোমার যদি নামগুলো জানো তাও চলবে, আমি জাস্ট একবার করে দেখাই দিচ্ছি। তোমার হিউমেরাল থিওরিতে মূলত তোমার রিলিজ অফ মানে যে কোনো হিউমেরাল, মানে এই জিনিসগুলো ওইভাবে এখনও মানে হয় না যে কোন এক্স্যাক্টলি কি কোন হরমোনের কারণে এই জিনিসটা হইতেছে বা কোন গ্রোথ ফ্যাক্টর, এই জিনিসগুলো এখনও মানে এই থিওরি তো হয় নাই, মানে ওইভাবে আর কি মানে সায়েন্টিস্টরা আর কি বাই করতে পারে না এটা আর কি। সো এটাই লেখা আছে আনডিফাইন্ড হিউমারাল সাবস্টেন্সেস, মানে যে কোনো সাবস্টেন্সেস, যেমন ধরো তোমার অ্যাক্রোমেগালি, এই জায়গার মধ্যে তোমার যে গ্রোথ ফ্যাক্টর বা IGF-1 এটার কারণে তোমার এটা হইতে পারে। সার্কুলেশন টু নেল বেড, ওইটা নেল বেড সার্কুলেশন, মানে এই এরিয়াতে পৌঁছাইতেছে, অর্থাৎ এই এরিয়াতে যখন পৌঁছাইতেছে তখন স্টিমুলেশন অফ দ্য মানে টিস্যু গ্রোথ হইতেছে, ফাইব্রোভাস্কুলার প্রলিফারেশন করতেছে এবং ক্লাবিং ফর্মেশন হইতেছে। দেন তোমার হাইপোক্সিক থিওরি আছে। হাইপোক্সিক থিওরি তোমার ক্রনিক হাইপোক্সিয়া প্রডিউস হইতেছে। দেন ক্রনিক হাইপোক্সিয়া হলে তোমার কি, তোমার তখন নেইল বেডগুলো তোমার কি হইতেছে, ওয়েডিং হয়ে যাইতেছে, প্রি এক্সিস্টিং আর্টারোভেনাস অ্যানাস্থোমোসিসগুলো ওপেনিং হইতেছে ভালোভাবে, কারণ তোমার হাইপোক্সিয়া হয়েছে বডিতে। হাইপোক্সিয়া হলে তো এই জিনিসগুলো অবশ্যই ওয়েডিং হবে। তো এই জিনিসগুলো তোমার তখন মানে আর্টারোভেনাস মানে যে আর্টারোভেনাস কানেকশনগুলো আছে ওই জিনিসগুলো তোমার ওয়েডেনিং হইতেছে এবং ব্লাড ফ্লো এই এরিয়াতে বাইরে যেতেছে। অর্থাৎ তুমি এই ফিগারটা দেখলে বুঝতে পারবো, মানে হাইপোক্সিয়া স্টেটে তোমার হইতেছিল কি, তোমার এই ক্যাপিলারি এরিয়া, তো এই যে ক্যাপিলারি এরিয়াতে তোমার আর্টারোভেনাস অ্যানাস্থোমোসিস যেখানে দেখতেছো, এই জিনিসগুলো তোমার কি হইতেছে, এই জিনিসগুলো তোমার বলতে গেলে ওপেনিং হইতেছে বা ওয়েডেনিং বাইরে যেতেছে, একটু চওড়া হয়ে যাইতেছে। চওড়া হয়ে গেলে কি ব্লাড সার্কুলেশন এই এরিয়াতে তখন বাইরে যেতেছে। যখন এই এরিয়াতে ব্লাড সার্কুলেশনটা বাইরে যেতেছে তখন এখানেও প্রলিফারেশন ঘটতেছে, এবং প্রলিফারেশন ঘটলে পরে ডিজিটাল ক্লাবিং প্রডিউস হইতেছে। দেন তোমার লো ফ্যারেটিন থিওরি তোমার আয়রন ডেফিসিয়েন্সির কারণে হইতেছে। কিসের কারণে হইতেছে, তোমার আয়রন ডেফিসিয়েন্সির কারণে লো ফ্যারেটিন থিওরি হইতেছে। তো আয়রন ডেফিসিয়েন্সির কারণে তোমার কি হইতেছে, সেমই মনে করো যে তোমার লো সেরাম ফেরিটিন এর কারণে তোমার আর্টারোভেনাস অ্যানাস্থোমোসিসটা তোমার ডাইলেশন করতেছে, এবং এই জায়গায় ব্লাড ফ্লো বাড়তে বাইরে গেলে প্রলিফারেশন হইতেছে এবং এই জায়গায় ক্লাবিং প্রডিউস হইতেছে। আসলে মেকানিজমগুলো একটু অন্যরকমই লাগতে পারে, তো ওই জন্যই বললাম যে ওইভাবে হাইপোথেসিসগুলো পারফেক্টলি প্রডিউস হয় নাই। এটা কয়েকটা হাইপোথেসিস দিছে এবং এই জিনিসগুলো এইভাবে কাজ করতেছে আর কি, এটাই বলছে। মানে এক একটার মধ্যে এক একটা কজ আসতেছে, কারণ ক্লাবিংয়ের অনেক কজ আছে, সব কজগুলো ওই একটা থিওরিতে ব্যাখ্যা করা কখনোই পসিবল নয়। তো এই জন্য আর কি, যেমন তারপর আবার আছে তোমার ভ্যাগাল থিওরি, অর্থাৎ এই মানে ক্রনিক লাং ডিজিজের কারণে তোমার এক্সট্রা পরিমাণ স্টিমুলেশন করতেছিল তোমার ভেগাস যে নার্ভটা আছে, ভেগাস নার্ভটা। সো প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভিটি বাইরে যেতেছে এবং পেরিফেরাল ভেসোডাইলেশন করতেছে। এর কারণে তোমার এই জায়গায় ব্লাড ফ্লোটা বাড়তেছে, ব্লাড ফ্লো বাড়লে এখানেও ওভার প্রলিফারেশন বা হাইপারট্রফি প্রডিউস হইতেছে এবং এখানেও তোমার ডিজিটাল ক্লাবিংটা প্রডিউস হইতেছে। এবং এই যে ভ্যাগাল তুমি দেখতেছো না, এই জন্য তোমার ভেগাস নার্ভকে ভ্যাগোটমি করলে পরে ক্লাবিংটা কমে যায়। এটা আর কি দেখা গেছে যে ভ্যাগোটমি করলে পরে তোমার ক্লাবিংটা কমে যাইতেছে, যেমন তোমার বঙ্গোজেনিক কার্সিনোমাতে এটা দেখা যায়। সো এটা আর কি বুঝতে পারছো অবশ্যই যে ভেগাল থিওরি আছে একটা। দেন আছে তোমার হলো তোমার টক্সিক থিওরি, অর্থাৎ কোনো টক্সিক সাবস্টেন্সের কারণে এই জিনিসটা হইতেছে, অর্থাৎ ক্রনিক ইনফেকশন বা ইনফ্লামেশন হইতেছে, যার কারণে কোনো টক্সিন, সাইটোকাইন্স বা ব্যাকটেরিয়াল প্রোডাক্টস রিলিজ হইতেছে এবং সার্কুলেশন টু পেরিফেরাল টিস্যুতে যখন যাইতেছে তখন এই জায়গায় কি মনে করে যে তোমার ইনফ্লামেশন সাথে তোমার ইনফ্লামেশনের কারণে কিন্তু ওই এরিয়াতে তোমার ভাস্কুলারিটি বাইরে যেতেছে, ওই সেম কথা, তোমার ভাস্কুলারিটি যখন বাইরে যেতেছে তখন হলো তোমার এই জায়গায় টিস্যু প্রলিফারেশন, ব্লাড সার্কুলেশনও বাড়তেছে এবং তোমার টিস্যু প্রলিফারেশন করতেছে এবং তোমার কি ডিজিটাল ক্লাবিং প্রডিউস হইতেছে। যেমন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এটা দেখা যাইতেছে। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস মানে তো বুঝতে পারছো, তোমার যে হার্টে যদি কোনো কারণে হার্টের বাল্বে যদি কোনো কারণে তোমার ইনফেকশন প্রডিউস হইতেছে, ওটাকে আর কি ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস বলতেছে। এই কারণে তোমার টক্সিন সাবস্টেন্স রিলিজ হইতে পারে, যেটা সার্কুলেশন থ্রুতে তোমার এই নেল বেড এরিয়াতে যাইতেছে। দেন তোমার ইস্ট্রোজেন থিওরি আছে। ইস্ট্রোজেন থিওরি তোমার কোনো কারণে যদি লিভার সিরোসিস ঘটে, তো ইম্পেয়ার্ড ইস্ট্রোজেন মেটাবলিজম এবং হাইপার
জেনোনেমিয়া হইতেছে এবং পেরিফেরাল ভেসোডাইলেশন করতেছে, সেমই তোমার ব্লাড ফ্লো বাড়তেছে এবং হাইপারট্রফি প্রডিউস হইতেছে, যেমন ক্রনিক লিভার ডিজিজে বা সিরোসিসে এই জিনিসগুলো আর কি দেখা যাইতেছে। সিরোসিসের ক্ষেত্রে তোমার ক্লাবিং তো আছেই, সাথে পালমারি এরিথেমা এবং স্পাইডার নেভিও দেখা যায়। স্পাইডার নেভি বলতে কি, স্পাইডার নেভি বলতে তোমার বডিতে দেখবা যে মানে একটু লাল 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 হইতেছে, এরকম ধরো একটু লাল এবং মাঝে চার সাইডে একটু দেখবা যে স্পাইডার মতো একটু জালের মতন দেখা যাইতেছে, এই জন্য এটাকে বলতেছে স্পাইডার নেভি। গুগলে সার্চ দিলে এটা তোমার ফিগারটা তুমি দেখতে পারো, স্পাইডার নেভি। দেন আছে তোমার মেটাবলিক থিওরি, এই মেটাবলিক থিওরির মাধ্যমে তুমি থাইরয়েড কারণে তোমার ক্লাবিং হইতেছে, তুমি ওটা ব্যাখ্যা করতে পারবা। এই জন্য আসলে ক্লাবিং এ এতগুলো হাইপোথিসিস আছে, অর্থাৎ থাইরয়েড অক্সিজেন হলে পরে মেটাবলিক রেট বাড়তেছে, ইনক্রিজ টিস্যু অক্সিজেন ডিমান্ড এবং টিস্যু পেরিফেরাল, মানে এক কথায় বলতে গেলে তোমার পেরিফেরাল তোমার সার্কুলেশন বেশি তোমার যাইতেছে তোমার অক্সিজেন ডিমান্ডের কারণে, এই কারণে তোমার সফট টিস্যু প্রলিফারেশন ঘটতেছে, তার কারণে তোমার ডিজিটাল ক্লাবিংটা প্রডিউস হইতেছে। দেখো তোমার ক্লাবিং এর মধ্যে তোমার কি কি আছে, তোমার অ্যাকিউট ক্লাবিং আছে, তোমার ক্রনিক ক্লাবিং আছে। এখন এই যে এখানে এত কিছু লাগবে না, জাস্ট তুমি মনে করো যে জাস্ট মানে এখন এখান থেকে যা জানবা যে অ্যাকিউট ক্লাবিং এর মধ্যে তোমার মানে লেস দেন 6 মান্থ, অর্থাৎ 6 মান্থের মধ্যে যেটা হইতেছে ওটা তোমার অ্যাকিউট ক্লাবিং বলতেছে, আর যদি বেশি লাগতেছে 6 মান্থের তখন সেটাকে ক্রনিক পর্যায়ে চলে যেতেছে। এবং তোমার এর মধ্যে আছে তোমার ইমফাইমা, মানে ইমফাইমা এবং তোমার লাং অ্যাসেস, এখানে দেখবা যে 2 weeks এর মধ্যে আর কি দেখবা যে ক্লাবিং প্রডিউস হয়ে যাইতেছে, ফার্স্ট এড ক্লাবিং। দেন ইনফেক্টিভ এন্ডোকার্ডিস 3 week লাগতেছে, মেসোথেলিয়াম 3 to 4 week লাগতেছে, এই জিনিসগুলো জাস্ট একবার দেখে রাখবা। আর যেটা তোমার ক্রনিকের মতো যেমন তোমার মোর দেন 6 মান্থ পরে আর কি এই জিনিসটা প্রডিউস হইতেছে, যেমন তোমার সাইনোটিক কনজেন্টাল হার্ট ডিজিজ, ইন্টারস্টিশাল লাং ডিজিজ, আর তোমার ব্রঙ্কেস্টিয়াসিস 1 বছর লাগতেছে। সো এটা ফার্স্ট এড ক্লাবিং কোনটা রেজিস্টার জাস্ট মনে রাখো, ইনফাইমেম আর তোমার লাং এসিস 2 weeks এর আগে এটা এই জিনিসগুলো প্রডিউস হইতেছে। এখন দেখো ক্লাবিং এর কিছু গ্রেডিং সিস্টেম আছে, ওকে, মানে ক্লাবিং এর গ্রেডিং সিস্টেম আছে, এটা বই ভেদে দেখবে একটু ডিফারেন্স করতে পারে, বাট এটা শর্টকে মানে আব্দুল্লাহ স্যারের বই থেকে নেওয়া হয়েছে। 4টে স্টেজেস বলা আছে এখানে, তোমার গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এবং গ্রেড 4। গ্রেড 1-এ কি হইতেছে, তোমার সফটেনিং অফ দ্য নেল বেড, ওকে, সফটেনিং অফ দ্য নেল বেড হইতেছে এবং ফ্লাকচুয়েশন টেস্টটা পজিটিভ হইতেছে, বুঝছো, ফ্লাকচুয়েশন টেস্টটা আসতেছে সামনে, ফ্লাকচুয়েশন টেস্টটা পজিটিভ হইতেছে। ইট ইজ ডিউ টু প্রলিফারেশন অফ সেলস অ্যাট নেল বেস, অর্থাৎ তোমার যে নেল বেস আছে, অর্থাৎ গ্রেড 1-এ কি হইতেছে, তোমার গ্রেড 1-এ নেল বেডটা সফটেনিং হইতেছে, কেন হইতেছে, তোমার নেল বেড নরম হয়ে যাইতেছে, কারণ ওই যে প্রলিফারেশন, ওভার প্রলিফারেশন হইতেছে, এই জিনিসটা একটু নরম হয়ে যাইতেছে, ওভার প্রলিফারেশন কারণে, বুঝতে পারতেছো। এখানে ফ্লাকচুয়েশন টেস্টটা পজিটিভ আসতেছে, ফ্লাকচুয়েশন টেস্ট একটু পরে তোমাদেরকে দেখা দিচ্ছি, ক্লাবিং এর টেস্টিং এর জন্য এই টেস্টগুলো করা হইতেছে। আর নেল বেস সেল প্রলিফারেশনের কারণে এই জিনিসটা হইতেছে, এটাকে বুঝতে পারতেছো যে প্রলিফারেশনের কারণে এই জিনিসটা হয়ে যাচ্ছে, এটা তোমার গ্রেড 1। আর তোমার গ্রেড 2 আছে তোমার কার্ভেচার অফ দ্য নেলস, ইনক্রিজড কার্ভেচার অফ দ্য নেলস হুইচ বিকাম কনভেক্স অ্যান্ড অ্যাঙ্গেল বিটুইন নেলস, ইটস বেসিস অবলেটেড, অর্থাৎ কার্ভেচারটা বাড়তেছে গ্রেড 2-তে, ইনক্রিজ নেল কার্ভেচার, অর্থাৎ নেল কার্ভেচার বাড়তেছে। এখানে মূলত তোমার নেল কনভেক্স হয়ে যেতেছে এবং নেল প্লেট আর নেল ফোল্ডের মাঝের অ্যাঙ্গেল, অর্থাৎ এটাকে লবি বন্ড অ্যাঙ্গেল বলা হয়, এটা সামনে আসতেছে, লবি বন্ড অ্যাঙ্গেলটা তোমার অবলেটেড হয়ে যেতেছে, অর্থাৎ 180 ডিগ্রি বেশি হয়ে যেতেছে, ওকে। এবং এটা তোমার সাইড ভিউ মানে দেখলে বোঝা যাচ্ছে শ্যামরথ উইন্ডো টেস্টটা এই জায়গায় নেগেটিভ আসতেছে, শ্যামরথ উইন্ডো টেস্ট, লবি বন্ড অ্যাঙ্গেল, ফ্লাকচুয়েশন টেস্ট, এই জিনিসগুলো পরবর্তীতে আসতেছে, বাট গ্রেড 2-তে আমাদের এই জিনিসগুলো কি দেখা যেতেছে। অর্থাৎ গ্রেড 2-তে বলতে গেলে আমরা তোমার এই যে এখন শ্যামরথ উইন্ডো টেস্ট নেগেটিভ পাচ্ছি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাবিং টেস্ট, শ্যামরথ উইন্ডো টেস্ট, ওকে। এটা তোমার গ্রেড 2। দেন গ্রেড 3-তে কি আছে তোমার ইনক্রিজ পালফ টিস্যু রেজাল্টিং ইন ড্রামস্টিক অর প্যারট বিক অর বোথ, অর্থাৎ তোমার গ্রেড 3-তে ড্রামস্টিক অ্যাপিয়ারেন্সটা হইতেছে, নেইলটা তোমার ড্রামস্টিক অ্যাপিয়ারেন্স হইতেছে, বা প্যারটের যে ঠোঁটের মতন হইতেছে, বা বোথ দুইটাই কিন্তু এটা দেখা যায়, ড্রামস্টিক অ্যাপিয়ারেন্স এবং প্যারট বিক দুইটাই দেখা যাইতেছে। ফিঙ্গার পাল্প টিস্যু বাইরে যায় এবং আঙ্গুল দেখতে ড্রামস্টিক বা প্যারট বিকের মতন হইতেছে। এটা ট্রু এস্টাবলিশড ক্লাবিং, মানে এটা দেখলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এর অবশ্যই ক্লাবিং হইতেছে। আর গ্রেড 4 হলো তোমার হাইপারট্রফিক অস্টিওআর্থোপ্যাথি হইতেছে, HOA, অর্থাৎ তোমার এই জায়গায় কী কী হইতেছে, তোমার ক্লাবিং প্লাস তোমার মনে করে যে পেরিয়াস্টাল বোন ফর্মেশন এবং জয়েন্ট পেইনও থাকে, অর্থাৎ পেইনও থাকতেছে, ক্লাবিংও থাকতেছে, আবার পেরিয়াস্টাল নিউ বোন ফর্মেশন হইতেছে। হাইপারট্রফিক অস্টিওআর্থোপ্যাথি, এটা তো খুবই ক্রনিক কন্ডিশন, এই জিনিসটা কিন্তু হইতেছে, ওকে। ইউজুয়ালি লাং কার্সিনোমা ক্রনিক ডিজিজে মূলত এটা দেখা যেতেছে, এবং এটা একটু ডিটেলসে তুমি শর্ট কেসে লেখা আছে, একটু ডিটেলসে এটা তোমাকে পড়তে হবে, যতটুকু আর কি তোমার শর্ট কেসে লেখা আছে, অর্থাৎ তুমি এই যে জিনিসটা এখানে পাবা, এই যে হাইপারট্রফিক অস্টিওআর্থোপ্যাথি, এই জিনিসটা তুমি যদি একটু চেষ্টা করো তাহলে বুঝতে পারবা, না বুঝতে পারলে আমি চেষ্টা করবো এটা 4-5 মিনিট একটা শর্ট ভিডিও দেওয়ার,
এটা তোমার হাইপারট্রফিক অস্টিওআর্থোপ্যাথি। এখন দেখো আমরা যে ক্লাবিংটা হইতেছে, আমরা এই জিনিসটা কিভাবে টেস্ট করব? ওকে, ক্লাবিং টেস্টটা কিভাবে আমরা করব সেটাই আর কি। দেখো, টেস্ট ফর ক্লাবিং এখানে মূলত আছে কয়েকটা টেস্ট করা হয়। তবে নর্মালি তোমাদের দেখবে যে ফ্লাকচুয়েশন টেস্ট এবং শ্যামরোড উইন্ডো টেস্টই তোমাদেরকে বুঝাইতেছে। মূলত এই দুইটাই আমাদের করতে হয়, আর ক্লিনিক্যাল এক্সামিনেশনের সময় এই দুইটা আমাদের টেস্ট করতে হয়। তোমরা যখন ক্লিনিক্যাল এক্সামিনেশন করো তখন তোমাদের যদি কখনো ওয়ার্ড ফাইনাল হয়, তোমাদের জিজ্ঞাসা করবে এই দুইটা টেস্ট এবং তোমাদেরকে কজগুলো জিজ্ঞাসা করবে যে কেন হইতেছে, হয় ক্লাবিং ইজ প্রডিউসড ইন দ্যাট বডি ইন দ্যাট পেশেন্ট, এটা জিজ্ঞাসা করবে। এছাড়া সেরকম কিছু জিজ্ঞাসা করবে না। বাট ফ্লাকচুয়েশন টেস্ট, শ্যামব্রত উইন্ডো টেস্ট, আরও কিছু জিনিস আছে তোমার এগুলোর সাথে রিলেটেড আর কি। তোমার লবি বন্ড অ্যাঙ্গেল, কার্থ অ্যাঙ্গেল, দেন ডিজিটাল ইন্ডেক্স আছে এবং ডিপিডি আইপিডি রেশিওগুলো আছে। এই টেস্টগুলো মূলত আছে। তবে নর্মালি তোমাদের যদি ফ্লাকচুয়েশন টেস্ট এবং শ্যামব্রত উইন্ডো টেস্ট তোমরা পারো, এটাই এনাফ। তো দেখো, প্রথমত দেখো ফ্লাকচুয়েশন টেস্ট। ফ্লাকচুয়েশন টেস্টটা কি? মূলত এই টেস্টের উদ্দেশ্যটা কি? আর্লি ক্লাবিং অর্থাৎ গ্রেড 1 যে ক্লাবিং সেটা আছে কিনা এটা হলো আমাদের বোঝা, এবং আর্লি ক্লাবিং আছে কিনা এবং সফটেনিং হয়েছে কিনা এই জিনিসটা আর কি দেখা। এটা হলো মূলত তোমার ফ্লাকচুয়েশন টেস্ট। এখন যদি ফ্লাকচুয়েশন টেস্টটা মানে এখানে ফিগার তো অবশ্যই দেওয়া আছে, ফিগার দেখলে বুঝতে পারতেছো ফ্লাকচুয়েশন টেস্টটা। অর্থাৎ এই ফিগারটা দেখো, অর্থাৎ ফ্লাকচুয়েশন টেস্টটা তোমার কী করতেছো, তুমি যে তোমার থামটা তুমি এই আঙ্গুলের এই জায়গায় দিচ্ছ। ধরো তোমার নর্মালি কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে, নর্মালি কিন্তু আমাদের ক্লাবিং সবচাইতে প্রথমে অ্যাপিয়ার করে এই আঙ্গুল, ইন্ডেক্স ফিঙ্গারে কিন্তু ক্লাবিং অ্যাপিয়ার করে সবচাইতে প্রথমে। দেখবে এই জন্য বলে ইন্ডেক্স ফিঙ্গারে করতে, তোমার শ্যামব্রত উইন্ডো টেস্ট বা টেস্টগুলো করতে, বা এটা এই আঙ্গুলে বলে বেশি, এবং থামবেও মাঝে মাঝে বলে, বাট এই আঙ্গুলটাতে বেশি বলে, কারণ এটার মধ্যে সবচেয়ে আগে অ্যাপিয়ারেন্স ঘটে, এই জন্য আর কি। তো এটা আর কি বলতেছে যে তোমার এই ক্লাবিং টেস্ট যখন তুমি করবা, পেশেন্টের ক্লাবিং টেস্ট যখন করবা, তোমার থামটা তোমার এই আঙ্গুল, ধরো এই আঙ্গুলে করতেছো না, এই আঙ্গুলের নিচে এই থামটা দিচ্ছ, ঠিক আছে? অর্থাৎ ধরো এটা পেশেন্টের আঙ্গুল, তো এই আঙ্গুলের নিচে থামটা থাকতেছে, এবং এই যে তোমার এই আঙ্গুল না, অর্থাৎ তোমার মিডল ফিঙ্গার দিয়ে তোমার এই যে ইন্টারফারেন্সিয়াল জয়েন্ট আছে এই জায়গায় তুমি সাপোর্ট হিসেবে দিচ্ছ মিডল ফিঙ্গার, এবং এই যে এই আঙ্গুলটা আছে তোমার ইন্ডেক্স ফিঙ্গার, তোমার ইন্ডেক্স ফিঙ্গারতে তুমি এই জায়গায় ফ্লাকচুয়েশনটা পালপেট করে টেস্ট করতেছো যে তোমার এই জিনিসটা একটু ফ্লাটিং এর মতন দেখা যাচ্ছে কিনা। ওকে, এভাবে তুমি টেস্ট করতেছো, এটা আর কি ক্লাবিং ক্ষেত্রে এভাবে টেস্ট করবে, মানে দুই আঙ্গুল দিয়ে করাইতেছে, এখানে তুমি দেখতে পারতেছো। আর তাছাড়া তুমি একটু যদি ইউটিউবে একটু ভিডিও, মানে এটা দেখার পর, এটা জাস্ট থিওরিটিক্যাল ভিডিও, কেন কীভাবে হইতেছে জিনিস তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি, এবং এরপরে যদি তুমি একটু ভিডিওগুলো দেখো, ইউটিউবে ভিডিওগুলো অনেক অসংখ্য ভিডিও পাবো, তাহলে দেখবে যে তোমার একদম কনসেপ্টটা একদম হয়ে যেতেছে, এবং ক্লিনিক্যালে তুমি এগুলা খুবই ইজিলি করতে পারতেছো। এই যে জিনিসটা থাম দিয়ে জাস্ট এই তোমার এই আঙ্গুলটাকে একটু সাপোর্ট দিচ্ছে, তোমার মিডল যে ফিঙ্গারটা আছে, মিডল ফিঙ্গারতে তোমার এই ইন্টারফারেন্সিয়াল জয়েন্টটাকে আর কি ধরতেছে। আর হলো তোমার এই ইন্ডেক্স ফিঙ্গার তুমি এদের ফ্লাকচুয়েট করতেছো, তোমার এই নখের এই জায়গায় ফ্লাকচুয়েশন করতেছো। তো এটা আর কি। ওকে, সেমই এই জায়গায় এটা তোমার এই আঙ্গুল দিয়ে তুমি ফ্লাকচুয়েট করতেছো। ওকে, এটা আর কি প্রসেসটা আর কি। এই জায়গায় লেখা আছে মিডল ফিঙ্গার টিপ দিয়ে, এটা আর কি। তোমার দেখো তো নেল বেড কেমন ফিল হইতেছে, যদি নরম নরম লাগে, চাপ দিলে ভেতরে কিছু দুলছে, তরলের মতন সেন্সেশন আছে, তখন ওদের মনে করো ফ্লাকচুয়েশন তখন প্রেজেন্ট, মানে ক্লাবিংটা পড়েছে গ্রেড 1-এ, কারণ গ্রেড 1 ওইভাবে তুমি বুঝতে পারবে না। এবং আসলে বলতে গেলে এখন আসলে তুমি কতটুকু ফিল করতে পারবে না, একটু কনফিউশন আছে। কনফিউশন বলতে, কারণ এর ভিতরে এরকম কিন্তু যে তরল জিনিসটা আছে এরকম কিন্তু না, এর ভিতরে কোনো তরল নাই, কারণ এই জায়গায় সেলের ওভার প্রলিফারেশন হইতেছে, ওরকম কোনো ইডিমা ফরমেশন হইতেছে যে তুমি এই জায়গায় ফিল করে বুঝতে পারবে ওইভাবে। সো এটা আর কি মনে করো যে একটু কনফিউশন আছে, কারণ কতটুকু বুঝতে পারে আমি নিজেও ঠিক জানি না। ওকে, কারণ ফ্লাকচুয়েশন তো ওইভাবে পসিবল না, তরল যদি থাকে তাহলে তুমি হ্যাঁ বুঝতে পারো যে এই যে জিনিসগুলো ভাসতেছে। তো এই যে আর কি, তাও পজিটিভ ফ্লাকচুয়েশন ধরো পাইছো। পজিটিভ ফ্লাকচুয়েশন মানে কি, পালপেট করলে মনে হইতেছে নেল বেডের উপর ভাসে, ফ্লার্টেলিং নেল, এটাকে বলে পজিটিভ ফ্লাকচুয়েশন, এবং তার মধ্যে এই অ্যাপিয়ার আছে, অর্থাৎ ক্লাবিংটা অ্যাপিয়ার আছে গ্রেড 1-এ। তো এটা আর কি। সো এটা হলো এখানে কিছু স্টেপ আর কি, বাংলিশ স্টাইলে স্টেপগুলো লেখা আছে কীভাবে করবো আর কি, বাট ভিডিও দেখে আশা করি তোমরা বুঝতে পারবে। ক্লিনিক্যাল সিগনিফিকেন্স ইন্ডিকেটস গ্রেড 1 ক্লাবিং, আর্লিয়েস্ট ডিটেক্টেবল সাইন। ওকে, গ্রেড 1 যেহেতু, আর নেল বেসেস সেলুলার প্রলিফারেশন এবং ভাস্কুলার চেঞ্জের কারণে এটা হইতেছে। এবং আরেকটা টেস্ট আছে, দেখবা যে এরকম সামথিং অ্যারাউন্ড কিছু পিন টাইপের নিয়ে জিনিসগুলো টেস্ট করা হইতেছে। বাট সমস্যা নেই, আমাদের সব জায়গায় দেখবে যে আমাদের ফিঙ্গার এই ফ্লাকচুয়েশন দিয়ে নিজের হাত দিয়ে করা হইতেছে। সো তোমরা এটা প্র্যাকটিস করলে হবে। ওকে, দেন আসো শ্যামব্রত উইন্ডো টেস্ট। এই জিনিসটা ইম্পর্টেন্ট আছে, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। শ্যামব্রত উইন্ডো টেস্ট কিছুই না আসলে, তোমার টেস্টের উদ্দেশ্যটা কি, ক্লাবিং আছে কিনা দেখা, গ্রেড 2 ক্লাবিং আছে কিনা, এটা তোমার শ্যামব্রত উইন্ডো টেস্ট। কিছু না, তুমি জাস্ট শ্যামব্রত উইন্ডো টেস্ট কী করবা, তোমার যে দুইটা আঙ্গুল আছে, দুইটা আঙ্গুল নিয়ে এরকম মাস্ক করে এরকম রাখবা, এরকম রাখলে দেখো যে মাঝখানে একটা ডায়মন্ড, যেমন আমরা দেখা যাইতেছে একটা ডায়মন্ড শেপ। সো এই যে একটা ডায়মন্ড শেপ তুমি দেখতে পাচ্ছ না, একটা ডায়মন্ড শেপ অ্যাপিয়ারেন্স, এটাকে বলতেছে শ্যামব্রত সাইন বা শ্যামব্রত উইন্ডো বলতেছে। যদি এটা থাকে তোমার আঙ্গুল তো থাকবে, তুমি একটু দেখো টেস্ট করে, আছে কিন্তু তোমার আঙ্গুল যদি থাকে, তার মানে তোমার শ্যামব্রত উইন্ডো টেস্টটা পজিটিভ আসতেছে, শ্যামব্রত সাইনটা তোমার মধ্যে পজিটিভ আসছে, তার মানে ঠিক আছে, তোমার কোনো ক্লাবিং নেই। ওকে, তোমার মধ্যে এরকম একটা ডায়মন্ড সাইন দেখবে, ডায়মন্ড একটা গ্যাপ তোমার আঙ্গুলে প্রডিউস হইতেছে, এটা মানে কি শ্যামব্রত সাইনটা পজিটিভ আসতেছে, তার মানে তোমার ঠিক আছে। ওকে, কিন্তু এটা দেখো শ্যামব্রত উইন্ডো প্রেজেন্ট আছে। ওকে,
নর্মাল এটা। কিন্তু যখন ক্লাব যখন আসতেছে তখন এই উইন্ডো আর নাই, অর্থাৎ শ্যামরস উইন্ডো অ্যাবসেন্ট, উইন্ডোটা নাই। কেন নাই? তো যে কনভেক্সিটি বাইরে যাইতেছে, কনভেক্সিটি বাইরে গেলে তো কখনো এর উইন্ডো থাকবে না, বাট তোমার ক্ষেত্রে দেখবা মাস্ট আছে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট, শ্যামরস উইন্ডো টেস্ট। ওকে, দেখবা যে তোমাদের এই টেস্টে মূলত করতে বলতেছে, দুইটাই দেখাতে বলে, এই জিনিসটা আর ফ্লাকচুয়েশনটা। সো এইটাই আর কি। তো এটা আর কি কি শ্যামরস উইন্ডো টেস্টটা, আঙ্গুল দুটো এভাবে করলে পরে তুমি একটা উইন্ডো দেখতে পারবা। হ্যাঁ, এখন তুমি চেষ্টা করে দেখো একটা উইন্ডো দেখা যাচ্ছে, ওটা বলতেছে শ্যামরত উইন্ডো, এবং ওটা নর্মাল যারা আছে তাদের প্রেজেন্ট থাকছে, বাট অ্যাবনর্মাল মানে যাদের ক্লাবিং আছে তাদের প্রেজেন্ট কখনোই থাকবে না কেন? কারণ নেইল আর কনভেক্সিটির বাইরে যেতেছে। কেন বাইরে যেতেছে? এই যে লোবি বন্ড অ্যাঙ্গেল আছে, এই জায়গায় লোবি বন্ড অ্যাঙ্গেলটা বাইরে যেতেছে, লোবি বন্ড অ্যাঙ্গেলটা সামনে আসতেছে, আমি এটা দেখাই দিচ্ছি। সো এই কারণে টেস্টের উদ্দেশ্য কি, ক্লাবিং আছে কিনা ডিটেক্ট করা, বিশেষ করে গেট টু ক্লাবিং আছে কিনা এটা ডিটেক্ট করা। ওকে, এখানে স্টেপগুলো লেখা আছে। আর ইন্টারপ্রিটেশন এটা কি, নর্মাল বা ক্লাবিং মানে কি, ডায়মন্ডসের যে গ্যাপটা আছে ওটা তোমার প্রেজেন্ট করতেছে, এগুলো পজিটিভ শ্যামরত উইন্ডো টেস্ট। তার মানে যাদের ক্লাবিং আছে তাদের নেগেটিভ আসবে, অর্থাৎ তোমার নেগেটিভ শ্যামরত উইন্ডো টেস্ট, এই গ্যাপটা থাকবে না। এটা আর কি ইন্টারপ্রিটেশন। আর এই যে গ্যাপটা কেন ডিসঅ্যাপিয়ার হয়েছে, কারণ হলো নেইল বেড কনভেক্স হয়েছে এবং লবি বন্ড অ্যাঙ্গেল 100 বেশি হয়ে যেতেছে, এই জন্য পারফেক্টলি দুইটা মিলে যাইতেছে, কোনো গ্যাপ থাকতেছে না। এটাকে বলতেছে হলো তোমার লবি বন্ড অ্যাঙ্গেল। এখন আসতেছে লবি বন্ড অ্যাঙ্গেলটা, দেখো লবি বন্ড অ্যাঙ্গেল একটু বোঝার চেষ্টা করো, হোয়াট ইজ লবি বন্ড অ্যাঙ্গেল।